আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। চাকরির পরীক্ষার প্রস্তুতিকে আরেকটু সহজ করে তুলতে আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, এমন আরও বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো আমরা আজকে যে প্রশ্নপত্রটা নিয়ে বসছি সেটা হলো ২০১২ সালের উপসহকারী প্রকৌশলী মানে এসএই ইলেকট্রিক্যাল পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন। চলুন এটাকে শুধু একটা পুরনো প্রশ্ন হিসেবে না দেখে বরং আমাদের সফলতার একটা রোড ম্যাপ হিসেবে দেখি। এর ভেতরে কি কি লুকিয়ে আছে চলুন খুঁটিয়ে দেখা যাক। আগামী কয়েকটা মিনিটেই আমরা এই পুরো প্রশ্নপত্রটাকে এর মূল বিষয়গুলো অনুযায়ী কয়েকটা ভাগে ভাগ করে নেব। দেখব কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে আর পরীক্ষার জন্য সেগুলো কতটা গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক একেবারে বেসিক বা মৌলিক বিষয়গুলো দিয়ে। আমাদের প্রথম সেকশনটাই হল ফান্ডামেন্টাল ল বা মৌলিক সূত্রগুলো নিয়ে। সত্যি বলতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রায় প্রতিটা সমস্যার মূলে কিন্তু এই সূত্রগুলোই আছে। এগুলো ঠিকমতো বুঝতে পারলেই বলা যায় অর্ধেক প্রস্তুতি কিন্তু এখানেই শেষ। শুরুতেই দেখুন একেবারে প্রথম প্রশ্নটাই কিন্তু ছিল ওমের সূত্র নিয়ে, মানে কতটা বেসিক আর গুরুত্বপূর্ণ ভাবা যায়। এই সূত্রটা আসলে ভোল্টেজ, কারেন্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেয়। যে কোনো সার্কিট সলভ করার জন্য এটাই কিন্তু প্রথম সিঁড়ি। আর সূত্রটা তো আমাদের সবারই জানা, V=IR। এই সহজ সমীকরণটাই কিন্তু সব কিছুর ভিত্তি। এরপরেই চলে আসে কিরচফস লজ। দেখুন প্রশ্ন ১-এর খতে এটাই জানতে চাওয়া হয়েছে। এর দুটো পার্ট, তাই না? কেসিএল বলছে যে একটা জাংশনে যত কারেন্ট ঢুকবে ঠিক ততটাই বের হবে। আর কেভিএল বলছে যে কোনো একটা বন্ধ সার্কিটে সব ভোল্টেজের যোগফল হবে 0। যত জটিল সার্কিটই হোক না কেন এই দুটো সূত্র ছাড়া কিন্তু এগোনো প্রায় অসম্ভব। আর এই সেকশনের শেষ টপিকটা হলো ফ্যারাডের সূত্র, যেটা প্রশ্ন ১-এর গতে ছিল। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। সূত্রটা বলছে যখনই কোনো সার্কিটের আশেপাশের ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন হবে তখনই সেখানে একটা ভোল্টেজ তৈরি হবে। আমাদের জেনারেটর বা ট্রান্সফরমার যে চলে তার পেছনের মূল কারিগর কিন্তু এই সূত্রটায়। আচ্ছা, এবার আমরা দেখব সার্কিট থিওরেমগুলো। এই থিওরেমগুলো হলো আমাদের হাতের জাদুর কাঠির মতো। বড় বড় জটিল সব সার্কিটকে একদম সহজ করে ফেলার জন্য এর কোনো জুড়ি নেই। আর পরীক্ষার হলে সময় বাঁচানোর জন্য তো এটা দারুণ একটা কৌশল। খেয়াল করে দেখুন প্রশ্ন ২-এর ক আর ৩-এর গ দুই জায়গাতেই কিন্তু থেভেনিনস থিওরেম থেকে প্রশ্ন এসেছে। এই থিওরেমের আসল মজাটা হলো যে কোনো জটিল নেটওয়ার্ককে এটা মাত্র একটা ভোল্টেজ সোর্স আর তার সাথে সিরিজে থাকা একটা রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করে ফেলে। এতে কি হয়, সার্কিট সমাধান করাটা অনেক অনেক সহজ হয়ে যায়। এরপর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা প্রায়ই আমাদের কনফিউজড করে দেয়, ইএমএফ আর ভোল্টেজ ড্রপের মধ্যে পার্থক্যটা কি। প্রশ্ন ৩-এর খতে এটাই জানতে চাওয়া হয়েছে। সহজ করে যদি বলি, ইএমএফ হচ্ছে কারণ আর ভোল্টেজ ড্রপ হচ্ছে তার ফল। মানে ব্যাটারির মতো সোর্স যে শক্তিটা দেয় সেটা হলো ইএমএফ, আর রোধ বা অন্য কোনো যন্ত্রের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার সময় যে শক্তিটা খরচ হয়ে যায় সেটাই হলো ভোল্টেজ ড্রপ। এই যে আমরা টপিক ধরে ধরে আলোচনা করছি, আশা করি এটা আপনাদের প্রস্তুতিতে বেশ কাজে দিচ্ছে। যদি মনে হয় এই ধরনের বিশ্লেষণ আপনাদের সাহায্য করছে তাহলে কিন্তু আমাদের চ্যানেল ইঞ্জিনিয়ার নেক্সট বিডি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে পরের বিশ্লেষণগুলো মিস হবে না। চলুন এবার একটু বড় পরিসরে চিন্তা করা যাক। এই সেকশনে আমরা দেখব ট্রান্সফরমার আর পাওয়ার সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ টপিকগুলো। এগুলো পরীক্ষার জন্য যে কতটা ভাইটাল তা তো বলাই বাহুল্য। প্রশ্ন ৬-এর ঘতে জানতে চাওয়া হয়েছে একটা ট্রান্সফরমারে কি কি লস বা ক্ষতি হয়। দেখুন প্রধানত দুই ধরনের লস আমরা দেখতে পাই। একটা হলো কপার লস, যেটা তারের ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্সের জন্য হয়। আরেকটা হলো আয়রন লস, যেটা হয় ট্রান্সফরমারের কোরের ভেতরে হিস্টেরেসিস আর এডি কারেন্টের কারণে। আচ্ছা, সাধারণ এফিসিয়েন্সি তো আমরা জানি, কিন্তু প্রশ্ন ৬-এর কতে জানতে চাওয়া হয়েছে অল ডে এফিসিয়েন্সি নিয়ে। এটা বিশেষ করে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের জন্য খুব জরুরি, কারণ এই ট্রান্সফরমারগুলো তো ২৪ ঘন্টাই লাইনে থাকে, কিন্তু সব সময় তো আর ফুল লোডে চলে না। তাই ২৪ ঘন্টার মোট আউটপুট আর ইনপুট শক্তির অনুপাত দিয়েই এর আসল কার্যকারিতা মাপা হয়। পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের জন্য পার ইউনিট ক্যালকুলেশন একটা অসাধারণ টুল। প্রশ্ন ৫-এর কতে এটাই এসেছে।
এই পদ্ধতিতে কি করা হয়? সিস্টেমের সব ভোল্টেজ, কারেন্ট বা পাওয়ারকে একটা নির্দিষ্ট বেস ভ্যালুর সাপেক্ষে ভগ্নাংশ হিসাবে দেখানো হয়। এতে বিশাল বিশাল সংখ্যার হিসাব নিকাশ অনেক সহজ হয়ে যায়। প্রশ্ন 10-এর গতে দুটো ভিন্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে প্রশ্ন করা হয়েছে। একটা হলো করোনা, আরেকটা বুশিং। হাই ভোল্টেজ লাইনের তারের চারপাশে বাতাস যখন আয়োনাইজড হয়ে একটা হালকা নীল আভা তৈরি করে, ওটাকেই বলে করোনা। আর বুশিং হলো একটা ইনসুলেটর, যেটা ট্রান্সফর্মার বা সার্কিট ব্রেকারের মতো যন্ত্রের ভেতর থেকে কন্ডাক্টরকে নিরাপদে বাইরে আসতে সাহায্য করে। পাওয়ার সিস্টেম থেকে এবার চলুন আমরা একদম কম্পোনেন্ট লেভেলে চলে যাই। এই সেকশনে আমরা দেখব আধুনিক ইলেকট্রনিক্সের কোন কোন টপিক থেকে এই পরীক্ষায় প্রশ্ন করা হয়েছিল। প্রশ্ন 8-এ একটা ব্রিজ রেকটিফায়ার কিভাবে কাজ করে তা ছবি সহ ব্যাখ্যা করতে বলা হয়েছে। এটা মূলত 4টা ধাপে কাজ করে। প্রথমে আমরা এসি ইনপুট দিই, এরপর ডায়োডের ব্রিজ সার্কিটটা সেটাকে পালসেটিং ডিসি বানায়, কিন্তু তখনও আউটপুটটা কাঁপা কাঁপা থাকে। সবশেষে একটা ক্যাপাসিটর ব্যবহার করে ওই কাঁপুনিটাকে মসৃণ করা হয়, আর আমরা একটা স্টেডি ডিসি আউটপুট পাই। প্রশ্ন 9-এর গতে জানতে চাওয়া হয়েছে এমওএস আর সিএমওএস এর মধ্যে পার্থক্য। মূল পার্থক্যটা কিন্তু এর গঠনেই লুকিয়ে আছে। এমওএসে শুধু এক ধরনের চ্যানেল, হয় এন টাইপ না হলে পি টাইপ ট্রানজিস্টর ব্যবহার করা হয়। কিন্তু সিএমওএসে একটা এন টাইপ আর একটা পি টাইপ, এই দুই ধরনের মসফেটকে জোড়ায় জোড়ায় ব্যবহার করা হয়। আর এ কারণেই সিএমওএসের পাওয়ার খরচ অনেক কম হয়। প্রশ্ন 9-এর খতে ইউজেটি বা ইউনিজাংশন ট্রানজিস্টর নিয়ে জানতে চাওয়া হয়েছে। এটা আসলে 3 টার্মিনালের একটা স্পেশাল ধরনের সেমিকন্ডাক্টর ডিভাইস, যেটা মূলত একটা ইলেকট্রনিক সুইচ হিসেবে কাজ করে। এর সবচেয়ে বড় ব্যবহার হল এসসিআর বা ট্রাইয়াকের মতো পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসকে ট্রিগার বা অন করার সার্কিটে। তো পুরো প্রশ্নপত্রটা তো আমরা বিশ্লেষণ করলাম। এখন কিন্তু আমাদের সামনে প্রস্তুতির একটা পরিষ্কার রাস্তা তৈরি হয়ে গেছে। চলুন শেষ করার আগে মূল বিষয়গুলো আরেকবার ঝালিয়ে নিই, যা আমাদের প্রস্তুতির পথকে আরও সহজ করে দেবে। তাহলে আমরা কি শিখলাম? প্রথমত, মৌলিক সূত্রগুলো মানে ওমের সূত্র, কারশফের সূত্র, এগুলো একদম নখদর্পণে রাখতে হবে। দ্বিতীয়ত, সার্কিট সমাধানের থিওরেমগুলো ভালো করে বুঝতে হবে। তৃতীয়ত, ট্রান্সফর্মার ও পাওয়ার সিস্টেমের বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই। আর চতুর্থত, ইলেকট্রনিক্সের কোর কম্পোনেন্টগুলো সম্পর্কে জানতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, বিগত সালের প্রশ্নই কিন্তু আপনার প্রস্তুতির সেরা গাইড। আমাদের আজকের এই আলোচনা যদি আপনাদের একটুও উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন, যাতে সবাই মিলে প্রস্তুতি নিতে পারেন। আর হ্যাঁ, প্রস্তুতির জন্য কোন কোন বই পড়বেন তার একটা তালিকা কিন্তু আমরা নিচের প্রথম কমেন্টে লিংক সহ দিয়ে দিয়েছি, ওখান থেকে দেখে নিতে পারেন। এরপর আপনারা আর কোন পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে এমন বিশ্লেষণ দেখতে চান, অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আমরা আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। আসসালামু আলাইকুম।